প্রিয় সাহিত্য অনুরাগী সুধীজন, আমি রাজীব কুমার দাস আপনাদের জানাই সালাম, আদাব ও নমস্কার। বল্টু একটি পথশিশুর সংগ্রামের কাহিনী। মায়ের প্রতি তেষ্টা ও ভালোবাসা তাকে কোন পরিণতির দিকে নিয়ে যায়, সেই রসায়নই হচ্ছে বল্টু উপন্যাসের মূল উপজীব্য। চলুন তাহলে শোনা যাক। কতদিন পর আবারও সেই পুরাতন জায়গায়, আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয় আর ফেলে যাওয়া সেই ক্যাম্পাস। সময়টা কত দ্রুত চলে যায়। বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে একদিন চলে যেতে হয়েছিল ঐতিহ্যবাহী এই ক্যাম্পাস ছেড়ে। তারপর থেকে বেশ টানত ক্যাম্পাসটা। বন্ধুদের সাথে আড্ডা, প্রতিনিয়ত নতুন কিছু করতে চাওয়া, দুপুরে ক্যান্টিনের পাতলা ডাল আর বিকেলের নাস্তায় এক কাপ চায়ের সাথে গরম গরম সিঙ্গারা সমোচা। কখনো গিটার, নতুবা হাতের কাছে যা কিছুই থাকে তাকে বাদ্যযন্ত্র করে বিভিন্ন সুরে গানের আড্ডা। এগুলো কখনো পুরাতন হওয়ার নয়। সময়টা এগিয়ে গেছে, তবে মন ওই আগের মতোই রয়ে গেছে ডান পিঠে। অফিসের কাজের ফাঁকে মাসখানেকের জন্য ঢাকায় থাকতে হচ্ছে। এ শহরের যানজট আগের তুলনায় অনেকটা বেড়েছে দেখছি। বন্ধুদের যারাই ঢাকায় আছে ভাবছি একবার নক দিই। ছাত্র হয়ে না হোক, প্রাক্তন হিসেবেও ক্যাম্পাসে সকলের সাথে আড্ডার একটা আসর বসানো যাবে। আজ প্রথম দিন, তাই কাউকে পাইনি। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে নক দিয়েছি সকলকে। দেখি রেসপন্স কি আসে। এই যে রিক্সাওয়ালা ভাই, যাবেন? কোথায় যাবেন স্যার? টিএসসি। শহরে প্রচুর যানজট স্যার, ভাড়া বাড়াইয়া দিতে হইব। ভাড়া বাড়াইয়া দিতে হইব মানে? এটা কেমন কথা? যানজট কি আমি লাগাইছি? না স্যার, তাহলে আমি ভাড়া বাড়াবো কেন? যানজটের শহরে সারাদিনে 2-4টার বেশি ভাড়া মারণ যায় না স্যার। আপনারা না দিলে খামু কি, সেটা বলুন। ঠিক আছে, ভাড়া বাড়িয়ে দেব। এখন চলুন তাহলে। রিক্সার পেছনে ছুটে চলেছে যে শহরটা, তার গতি কতটা? হয়তো আমার চলমান গতির চেয়ে অনেক বেশি। আশপাশের মানুষগুলো অচেনা আনমনা হলেও শহরটা আমার অনেক আপন। ভার্সিটির অনেক স্মৃতি আজও মনে গেঁথে আছে। জন্মস্থানটা ছিল আমার বাবার মতোই গম্ভীর, যেন সব কিছুতে একটা শাসন, একটা নিয়মের শেকড় জড়িয়ে। কিন্তু অচেনা এই শহরটা আমার নিজের মতো উদার বিশালতায় নিয়ে ছড়িয়ে আছে। ছাত্রত্বের মোহ আবার ফিরে এসেছে কর্মজীবনের একটা অধ্যায়ে। অফিস থেকে থাকার জায়গাটা দিয়েছে বেশ দূরে। সারাদিন কাজ করব মতিঝিল, আর ডরমিটরির জন্য যেতে হবে আমাকে উত্তরা। বন্ধুদের কাছে থাকতে পারি, কিন্তু এভাবে থাকায় কমফোর্ট ফিল করব না। এদিকে সারা শহর জুড়ে মেট্রো রেলের জন্য কাজ চলছে, তাই প্রতিটি রাস্তায় অত্যাধিক যানজট। এভাবে এত দূর থেকে আসা যাওয়া করে অফিস করাটা আমার জন্য বেশ কষ্ট হয়ে যাবে দেখছি। উত্তরা থেকে মতিঝিল আসতে যানজট সহ প্রায় 2.5-3 ঘন্টা সময় লাগবে। যাওয়ার সময় না হয় দেরি হলে সমস্যা নেই, কিন্তু সকালে আসাটাই হবে কষ্টের। যথাসময়ে অফিস ধরতে হলে আমাকে ভোর 6টা বা তার আগে রওনা দিতে হবে, যা চরম প্যারা। অবশ্য একটা উপায় পেয়েছি। কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেন ছাড়লে আধ ঘন্টারও কম সময়ে যাওয়া যাবে এয়ারপোর্ট স্টেশনে। আবার সকালে যথাসময়ে এয়ারপোর্ট স্টেশনে এসে গেলে একটার পর একটা রাতের ট্রেনগুলো কিছু সময় পর পর এসে দাঁড়ায়। কার্ডের মাধ্যমে পুরো মাসের টিকিট একসাথে কিনে নেওয়া যায়, তাই নিয়ে নিলাম। রাত এখন 9টা। বিকেলের পর ক্যাম্পাসে এদিক সেদিক ঘুরে ফিরে অবশেষে চলে আসি কমলাপুর। স্টেশনের পাশে একটা ভালো রেস্টুরেন্ট দেখে খাওয়া দাওয়া শেষ করে প্ল্যাটফর্মেই এসে দাঁড়াই। দূরপাল্লার রাতের ট্রেনগুলো এখন যাবে এক এক করে, তাই লোকজন আছে বেশ। প্ল্যাটফর্ম নং 2 ও 3 দুটো প্ল্যাটফর্মই ট্রেন ছাড়ার অপেক্ষায়, তাই সেখানে ভিড় বেড়েছে বেশ। এদিকে 4 নম্বর প্ল্যাটফর্ম অনেকটা খালি। একাকী সময় কাটানোর জন্য জায়গাটা মন্দ নয়, গিয়ে বসা যায়। মন চাইছে না এখন ডরমিটরিতে ফিরে যেতে। তাছাড়া এত তাড়াতাড়ি গিয়েই বা কি করব? কোনো কাজ নেই, তার চেয়ে বরং এই প্ল্যাটফর্মে বসে সময় কাটাই। টিকিট যেহেতু আছে, রাত 12টার দিকে গেলেও সমস্যা নেই। প্ল্যাটফর্মের প্রতিটি থামের পাশে গোল করে বসার জন্য ব্যবস্থা করা আছে। ট্রেনের অপেক্ষমান যাত্রীরা প্রায়শই এখানে বসে সময় কাটান।
নির্জন একটা জায়গা দেখে বসে পড়ি। ক্যাম্পাসে কিছু বাদাম কিনেছিলাম, খাওয়া হয়নি। পকেট থেকে বের করে বেশ কিছু সময় বাদামের সাথে ব্যস্ত আছি। আসার সময় দেখেছিলাম এই প্ল্যাটফর্মে একটা ট্রেন থামা ছিল, তবে কোনো যাত্রী ছিল না। বাদাম খেতে খেতে কিছুটা সময় কাটানোর পর অ্যানাউন্সমেন্ট হলো, অল্প কিছুক্ষণের মধ্যে প্ল্যাটফর্মে থেমে থাকা সেই ট্রেনটাও ছেড়ে যাবে। যাত্রীরা যে যার মতো তড়িঘড়ি করে উঠছে। থেমে থাকা মানুষ হয়ে গতিশীল মানুষগুলোর বিচরণ দেখতে ভালোই লাগে। এদিক সেদিক তাকাতে পাশের বেদিটায় হঠাৎ নজর যায়। দেখি থামটাকে বেশ মমতায় আগলে ধরে একটা বাচ্চা ছেলে এক দৃষ্টে ট্রেনের দিকে তাকিয়ে আছে। ছেলেটার বয়স হবে 9-10 বা সর্বোচ্চ 11। গায়ে ঢিলে ঢালা একটা ছেঁড়া টি শার্ট আর পরনে হাফ প্যান্ট। জামা কাপড়ের বয়স বিবেচনা করলে তার চেয়ে 4-5 বছরের বেশি বয়সেরই মনে হয়। ছেলেটার চোখের চাহনি বেশ তীক্ষ্ণ, খুব মায়া জড়ানো চেহারা, যেন গল্প রাজ্যের রাজপুত্র। গালগুলো আপেলের মতো লাল হয়ে আছে। মুখ ও হাত পা একটু নোংরা, দেখে মনে হয় সারাদিন এদিক সেদিক ছুটোছুটি করেছে সে। এতটা কনসেন্ট্রেশন নিয়ে সে কি দেখছে? দেখার চেষ্টা করছে কিন্তু বুঝতে পারছি না। তারপর ভালোভাবে লক্ষ্য করলে দেখলাম ট্রেনের বগির একটা জানালা দিয়ে এক দম্পতিকে দেখা যাচ্ছে, যেখানে মা তার সন্তানকে আদর করে কিছু একটা খাইয়ে দিচ্ছে, আর বাবাটাও তাকে নিয়ে বেশ ব্যস্ত। পথশিশুরা সত্যি ভালোবাসা ও মমতার পাগল। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা হুইসেল বাজিয়ে গতি নিল। সে এবার বেদি থেকে লাফ দিয়ে নেমে জানলার দিকে তাকিয়ে ট্রেনের সাথে সাথে দৌড়াতে লাগলো। চলতে চলতে ট্রেন গতিশীল হয় এবং এক পর্যায়ে তার গতিকে হার মানিয়ে সে ছুটে চলে যায়। সে থেমে যায়, চলে যাওয়া ট্রেনটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর দৌড়ে এদিকে আসতে থাকে। কিছুটা কাছাকাছি আসতেই হঠাৎ থেমে গিয়ে তার চেয়ে খানিকটা বড় একটা মেয়ের কাছে সে ছুটে গেল। কি যেন একটা বলে আঙ্গুলে 2 দেখিয়ে পুনরায় এদিকে আসতে থাকে। ইশারায় তাকে ডাক দিলাম। থেমেছে ঠিকই, কিন্তু আসলো না। আবারও ডাক দিলে মাথা নেড়ে না সম্মতি প্রকাশ করলো। আমাকে ভয় পাস? কথাটা বলার সাথে সাথে তেরে এদিকে আসে। ভয় পামু কেন? আপনি বাঘ না ভাল্লুক? থাকিস কোথায়? কোনো উত্তর নেই। তারপর উঠে গিয়ে হাতটা ধরে টেনে এনে পাশে বসালাম। অনিচ্ছায় হলেও সে এসে আমার পাশে বসেছে। তোর নাম কি? হেঁটে যায়নি, আমনের কাম কি? প্রতি উত্তরগুলো এইভাবে হওয়ায় বেশ বিরক্ত লাগছে। তারপর নিজেই বুঝাই, ওদের শিক্ষা নেই, শাসন নেই, ভালোভাবে কথা বলার চর্চাও নেই। ওদের কাছ থেকে এর চাইতে বেশি কিছু আশা করা হবে বোকামি। তবে ছেলেটাকে বেশ মায়া লাগে। কোনো উচ্চবিত্ত বা শিক্ষিত পরিবারে যদি তার জন্ম হতো, তাহলে তার কথায় থাকতো আদুরে লেশ। যাক, তুই তো আমার নাম বলতে পারিস নাই, আমি আমার নাম তোকে বলছি। আমার নাম অংশু। কিছুক্ষণ তাকিয়ে রইল মুখের দিকে। খাবার খেয়েছিস? এবারে কোনো উত্তর নেই, বরং চাহনিতে কেমন যেন একটা মলিন ভাব রয়েছে। বুঝতে আর বাকি নেই যে তার পেটে ক্ষুধা রয়েছে। এতটা ফুটফুটে বাচ্চা এখনো খায় নাই ভাবতে খুব খারাপ লাগে। বিত্তশালীদের বাচ্চারা রাত 10টার মধ্যে খাবার খেয়ে ঘুমোতে চলে যায়, অথচ সেই তারাই নেই। আমি তোকে খাবার দিতে পারি। ব্যাগে একটা চিকেন বার্গার আর কিছু স্ন্যাক্স আছে, এটা তুই খেতে পারিস, তোকে দিয়ে দিচ্ছি। আমারে কি ভিখারি পাইছেন? ও স্যার, আমি গরিব হইতে পারি কিন্তু ফকির না। বাহ, বেশ তো। বাংলা ছবির ডায়লগ, তা কোন ছবির বলতে পারবি? বাংলা ছবির না, এটা আমার ডায়লগ। আমি কারো কাছ থেকে ছিনাইও খাই না, বিনা কাজে কারো কাছ থেকে মাংনাও খাই না। ঠিক আছে, তুই এক কাজ কর, ঘন্টাখানেক পর আমার ট্রেন। তুই এই সময়টা আমার সাথে বসে কাটাবি। আমি আপনার লগে বইয়া কি করুম? আমাকে সঙ্গ দিবি, আমরা দুজনে গল্প করব, আর এই খাবারগুলো হবে তোর সেই সময়ের মূল্য। একটু চুপ করে ভেবে বলে, তাইলে আমারে দিয়া দেন, আমি আগে খাইয়া লই। বেশ খিদা লাগছে, আজ সারাদিনে কোনো সারই আমারে ব্যাগ নিতে দেয় নাই।
যার কাছেই যাই তারা কয়, তুই ছোট মানুষ, এগুলা পারবি না। কোন দেই স্যার, আমি ব্যাগ না নিলে টাকা পামু কই? পকেটে শুধু 20 টাকা আছে, সেটাও রাখছি আমার মা বাবার জন্য, তাই খাউন কিনি নেই। ছেলেটার কথায় বেশ মায়া লেগে গেল। ব্যাগে রাখা বার্গার, স্ন্যাক্স আর বোতলের অর্ধেক জুসটা পুরোটাই দিয়ে দিই তাকে। এক নিমিষে সেগুলো সাবার করলো। খাবারের তাড়াহুড়া দেখে মনে হয় বেশ ক্ষুধার্ত। তার সম্পূর্ণ ধ্যান ছিল খাবারের দিকে। কিছুক্ষণ পর খাওয়া শেষ করে এবার হেলান দিয়ে বসে। আপনার কি একটাই নাম? একজন মানুষের কয়টা নাম থাকে? আমার অনেক নাম। তাই নাকি? কি কি নাম একটু শুনি। হারামজাদা, বজ্জাত, ফকির, নির্বুদ। এই এই এই, থাম 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 থাম। তুই জানিস এগুলো যে গালি? তা জানি না, তবে লোকে আমারে এইসব নামে ডাকতো ছোটবেলায়। জানেন স্যার, এই নামগুলো না আমারও পছন্দ হয় না, তাই বাদ দিয়া দিছি। তাহলে তোর নাম কি? বল্টু। এটা আবার কেমন নাম? এমন কোনো নাম হয় নাকি? নাম তো কতই দিছিল মানছে, কিন্তু বল্টু নামটা আমার ভালো লাগে, তাই রাখিয়া দিছি। এটা সেটা আরো কত কিছু তার সাথে আলাপ হয়েছে। প্রথম দিকে একটু সংকোচ বোধ করলেও এবার সে স্বাভাবিকভাবে বলে যাচ্ছে, এবং কথার সাথে সাথে তার চঞ্চলতাও প্রকাশ পাচ্ছে। ক্ষুধার্ত পেট যখন আহার না পায় তখন সবকিছুই ওলট পালট লাগে। কিছুক্ষণ পর দেখি সেই বড় মেয়েটা তাকে নাম ধরে ডাকছে। মেয়েটাকে দেখে এক প্রকার অস্থির হয়ে উঠল সে। ও শায়লা, হইছে? মেয়েটা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। সাথে সাথে দৌড়ে গিয়ে পকেট থেকে 20 টাকার নোটটা দিয়ে আসে। তারপর ফিরে এসে পাশে বসে এবার একটু কাঁচুমাচু করছে। স্যার, আপনার লগে আমারে কতক্ষণ থাকতে হইব? কেন? ঘুমাইতে যামু, ঘুম পাইছে। আমার মা বাবায় আমার লেগে অপেক্ষা করতেছে। থাকিস কোথায়? হাত দিয়ে ইশারায় দেখিয়ে বলে, ওই দিকে। আমি তাকে আর আটকে রাখি না। বাবা মায়ের কথা বলায় নিতান্ত একজন ভদ্রলোকের মতো চলে যেতে বলি। নায়কের মতো একটা সালাম ঠুকে লাফাতে লাফাতে চলে যাচ্ছে, আর আমি তার চলে যাওয়া দেখছি। আজকের দিনের শেষ সমস্যা একটা টপিকস পেয়ে গেলাম, বল্টু। বল্টু, এটা কেমন নাম? তার মা বাবাই বা কেমন একটা ভালো নাম দিতে পারলো না, নাকি তাদের ভালো কোনো নাম জানা নেই? বিষয়টা বেশ ভাবনায় ফেলেছে। কিছুক্ষণ বসে থেকে রাতের অপেক্ষমান ট্রেনটা চেয়ে দেখলাম, সেটাই চেপে বসে চলে এলাম। বাসায় ফিরে একটা বিষয় মাথায় ঘুরপাক খাচ্ছে, বল্টু। আমার আবার একটা সমস্যা আছে, কোনো কিছু যদি একবার মাথায় ঢুকে যায় তাহলে সেটা সমাধান না পাওয়া পর্যন্ত মাথায় ওটা ঘুরপাক খেতে থাকে। সেজন্য সহজে কোনো বিষয় আমি গুরুত্ব দিই না। কিন্তু বল্টু, বিষয়টা আমার মাথা থেকে কোনোভাবেই বের হচ্ছে না। এটা তো এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না যে মাথায় রেখে চিবিয়ে চিবিয়ে ভাবতে হবে। রাতে ঘুম আসলো বেশ দেরিতে, তাই ভোরে উঠতে একটু বিলম্ব হয়। এদিকে সময় মতো অফিসের জন্য রওনা দিতে হবে। রুট জানা, কিন্তু ট্রান্সপোর্টের উপর ভরসা করা যায় কি না সেটা কিছুদিন যাওয়া আসা না করলে বুঝতে পারবো না।